হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আবুল ফজল, অর্থাৎ ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের মূল্যায়ন। এই প্রশ্নটি নিয়ে বা এই বিষয়টি নিয়ে বিশদে আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই পেপারের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে আমরা একবার দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 9, প্রশ্ন হচ্ছে মুঘল ঐতিহাসিক আবুল ফজলের মূল্যায়ন। এটি 10 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তা আবুল ফজল কে ছিলেন? আমরা সবাই জানি যে মুঘল যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন এবং তিনি মুঘল সম্রাট আকবরের বন্ধু ছিলেন, সভাসদ ছিলেন এবং তার দরবারের দরবারি ঐতিহাসিক ছিলেন। এবং তিনি সম্রাট আকবরের উপরে একটি গ্রন্থ লিখেছিলেন আকবরনামা। এই আকবরনামারই ভিতরে একটি অধ্যায়ের নাম আইন ই আকবরী। এবং এছাড়া তিনি আরো দুটি গ্রন্থ লিখেছিলেন, একটি হচ্ছে রুকায়াত ই আবুল ফজল এবং ইনশা ই আবুল ফজল। তো এই গ্রন্থগুলি ভিতর দিয়ে তিনি কতটা গুণমানের ঐতিহাসিক ছিলেন তা সে সম্পর্কে আমরা জানতে পারি। তা এখানে একটা কথা বলতে হয়, এই যে তার গ্রন্থগুলির কথা যদি আমরা বলি, তা গ্রন্থ তিনি লিখেছিলেন আকবরনামা। তা আকবরনামায় 3টি খণ্ড। তা প্রথম খণ্ডতে রয়েছে যে তৈমুর লং, অ্যাকচুয়ালি মুঘলদের বংশধর ছিলেন তৈমুর লং বা পূর্বপুরুষ তৈমুর লং। তা সেই তৈমুর লং এর রাজত্বকাল থেকে শুরু করে হুমায়ুনের রাজত্বকাল পর্যন্ত মুঘলদের রাজ পরিবারের যে কাহিনী, সেই কাহিনী আমরা জানতে পারি এই প্রথম খণ্ড থেকে, আকবরনামার প্রথম খণ্ড থেকে। তাহলে বাকি আর দুটি খণ্ডে আমরা কি জানতে পারি? বাকি আর দুটি খণ্ডে আমরা জানতে পারি আকবরের রাজত্বকালের বিভিন্ন ঘটনা নিয়ে, এবং সেগুলিকে তিনি সাল ওয়াইজ মানে তারিখ অনুযায়ী দুটি ভাগে ভাগ করে এই দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে আলোচনা করেছেন। কিভাবে ভাগ করেছেন? যেমন আকবরের রাজত্বকাল 1556 পানিপথে দ্বিতীয় যুদ্ধের পরবর্তীতে শুরু হচ্ছে, আর 1602 খ্রিস্টাব্দে গিয়ে তিনি মানে আকবরের রাজত্বকাল গিয়ে শেষ হচ্ছে। এই টাইমটাকে দুটি ভাগে ভাগ করে তিনি এই আকবরনামা গ্রন্থের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডে আলোচনা করেছেন। তা এবার আসি আইন ই আকবরী। তা আইন ই আকবরীতে কি রয়েছে? আইন ই আকবরীতেও কিন্তু 3টি খণ্ডে বিভক্ত, এবং এই গ্রন্থটি অ্যাকচুয়ালি আকবরের রাজত্বকালে যত আইন পাশ হয়েছে বা আকবর যত রেগুলেশন জারি করেছেন, যত নির্দেশনামা দিয়েছেন, সেই সব নির্দেশ বা আইনগুলোর সংকলন হচ্ছে আইন ই আকবরী। এই জন্য আইন ই আকবরীকে বলা হয় এ কোড অফ আকবর রেগুলেশন। এ কোড অফ আকবর রেগুলেশন অর্থাৎ আকবর কর্তৃক যেসব নির্দেশনামা ঘোষিত হয়েছিল সেগুলি লেখা হয়েছিল আইন ই আকবরীতে। এছাড়া আইন ই আকবরীতে সাম্রাজ্যের আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাবও কিন্তু আমরা বা পরিসংখ্যান আমরা এখান থেকে পাই আইন ই আকবরী থেকে। তাহলে এবার আসি রুকায়াত ই আবুল ফজল। এটা কি? না, এই রুকায়াত ই আবুল ফজল হচ্ছে চিঠিপত্রের উপরে লেখা, অর্থাৎ আকবর সম্রাট আকবর ব্যক্তিগত যেসব চিঠিপত্র দিয়েছিলেন তার পুত্রদের কাছে, যেমন মুরাদের কাছে, দানিয়েলের কাছে, তার কন্যাদের কাছে, বা তার যেসব মহিষীরা ছিলেন সেসব মহিষীদের কাছে তিনি যেসব ব্যক্তিগত চিঠিপত্র পাঠাতেন, সেই চিঠিপত্রের গুলি এখানে তিনি তুলে ধরেছেন আবুল ফজল তার রুকায়াত ই আবুল ফজল গ্রন্থে। আর আরেকটি গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ইনশা ই আবুল ফজল। ইনশা ই আবুল ফজলটা কি? না, ইনশা ই আবুল ফজল হচ্ছে আর এই সম্রাট আকবর ব্যতীত মুঘল রাজত্বকালে প্রশাসনিক যত চিঠিপত্রের আদান প্রদান হয়েছিল সেই চিঠিপত্রের একটি সংকলন হচ্ছে ইনশা ই আবুল ফজল। তাহলে 4টি গ্রন্থে কি আছে একটা মোটামুটি পরিষ্কার হলো বিষয়টা। কিন্তু এইটুকু আলোচনা করলে তো আর আবুল ফজলের উপরে 10 নম্বরের অ্যান্সার কমপ্লিট হয় না, বা আবুল ফজলের এই 4টি গ্রন্থ নিয়ে আলোচনা করলেই তার উপরে আলোচনা শেষ হয়ে যায় না। আমাদের মূল আলোচনার ফোকাস যে তিনি ঐতিহাসিক হিসেবে তার স্থানটি কোথায় ছিল। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে আবুল ফজল কোথাকার মানুষ ছিলেন। আবুল ফজল আগ্রায় জন্মগ্রহণ করেন 1550 খ্রিস্টাব্দে। তারিখটি এক্সাক্ট তারিখ হচ্ছে 14ই জুলাই, এবং তিনি মারা যাচ্ছেন 1602 এর 22 আগস্ট। 1602 মারা গিয়েছিলেন বলতে তাকে হত্যা করা হয়েছিল, গুপ্ত হত্যা।
তিনি আকবরের পুত্র জাহাঙ্গীরকে পছন্দ করতেন না, কারণ জাহাঙ্গীর সবসময় মদ খেতেন, নারীর সঙ্গে ব্যস্ত থাকতেন। এই উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য আবুল ফজল তার সমালোচনা করতেন আকবরের কাছে, এটা জাহাঙ্গীর জানতেন। তাই জাহাঙ্গীর একজন গুপ্ত ঘাতককে দিয়ে এই আবুল ফজলকে হত্যা করেন। এই খবর যখন জানতে পারেন আকবর, তখন আকবর মর্মাহত হয়ে জাহাঙ্গীরকে বলেছিলেন যে পুত্র, তুমি কেন আবুল ফজলের বদলে আমাকে হত্যা করলে না? তিনি এতটাই ভালোবাসতেন আকবর তার এই প্রিয় বন্ধু আবুল ফজলকে। তা যাই হোক, আবুল ফজলের জন্ম তাহলে 1550, 1602-এ তার মৃত্যু। তার পিতার নাম ছিল শেখ মোবারক। শেখ মোবারক একজন উদার মনা সুফি সাধক ছিলেন এবং তার দুই পুত্র ছিল, এক আবুল ফজল আর একজন ছিল ফৈজি। দুজনেই কিন্তু ইতিহাস লিখেছিলেন তৎকালীন প্রেক্ষাপটে, দুজনেই ঐতিহাসিক। এখন ভারতীয় বিদ্যা ভবন যেটা মুম্বাইতে আছে, মুম্বাইয়ের ভারতীয় বিদ্যা ভবন থেকে একটা গ্রন্থ প্রকাশ করা হয়েছিল, দ্য মুঘল এম্পায়ার। সেই গ্রন্থে আবুল ফজলকে বলা হচ্ছে যে এ ফার্স্ট রেটেড, অর্থাৎ একটি উচ্চ মানের, তিনি ছিলেন উচ্চ মানের একজন গবেষক, একজন রাজনীতিবিদ, একজন ঐতিহাসিক, একজন দার্শনিক এবং একজন লেখক এবং একজন সামরিক সেনাপতি। কথাটা কেমন হবে? এ ফার্স্ট রেট স্কলার, অর্থাৎ তিনি ছিলেন একজন প্রথম বা উচ্চ মানের গবেষক, রাইটার, লেখক, স্টেটসম্যান, রাষ্ট্রীয় রাজনীতিক, ডিপ্লোম্যাট, মানে রাষ্ট্রনৈতিক জ্ঞান যার মধ্যে রয়েছে, মিলিটারি কমান্ডার, একজন সেনাপতি। আবুল ফজল কিন্তু একজন সেনাপতিও ছিলেন, তিনি অনেক যুদ্ধে আকবরের হয়ে সেনাপতিত্ব করেছেন, এবং হিস্টোরিয়ান, ফিলোসফার এবং ঐতিহাসিক ছিলেন এবং ফিলোসফার ছিলেন। আবুল ফজল জানতেন যে অতীতের কোনো কাহিনী জানতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে, এবং ঐতিহাসিকের কাজ হচ্ছে অতীতের ঘটনার যে সত্য ঘটনা, অতীতের ঘটনার যে প্রকৃত কি হয়েছিল সেই সত্যকে অনুসন্ধান করা, করে পাঠকের সামনে সেগুলোকে তুলে ধরা। এবং এক্ষেত্রে ঐতিহাসিক হবেন সত্যনিষ্ঠ, অর্থাৎ তিনি সত্যের প্রতি অবিচল থাকবেন। তাই সত্য যতই রূঢ় কঠিন হোক না কেন, তিনি সেই সত্যকেই তুলে ধরবেন, সত্যের প্রতি তার অবিচল নিষ্ঠা থাকবে, এবং তিনি নিরপেক্ষভাবে ইতিহাস লিখবেন, অর্থাৎ কোন রাজার পৃষ্ঠপোষকতা তিনি করবেন না, কোন গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করবেন না। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে যেমন বিচারক বিচার করেন, ঠিক ঐতিহাসিকের কাজ হবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ইতিহাস লেখা। এক্ষেত্রে যে প্রভু, যিনি ঐতিহাসিক ঘটনাটা লিখছেন, তিনি ওই প্রভুর মনোরঞ্জনের জন্য ইতিহাস লিখবেন না, তিনি লিখবেন নিরপেক্ষভাবে, সত্যনিষ্ঠভাবে, এবং যে সত্য ঘটনা তার যে তথ্যটা রয়েছে সেই তথ্যের তিনি বিকৃতি ঘটাবেন না। এগুলো ঐতিহাসিকের কর্তব্য। এ সম্পর্কে তিনি কিন্তু জানতেন, তার এই সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। তাই জগদীশ নারায়ণ সরকার বলছেন যে আবুল ফজলের লেখা যেসব বিবরণ আমরা পাই তার মধ্যে কিন্তু ব্যক্তিগত যে বিদ্বেষ, সেই বিদ্বেষের কোনো স্থান নেই, অর্থাৎ তিনি নিরপেক্ষভাবে ইতিহাস লিখেছিলেন আবুল ফজল। তা আকবরনামার মুখবন্ধে তিনি বলছেন, আকবরনামা মুঘলদের উপরে লেখা, তাই এই মুখবন্ধে তিনি এটাই বলছেন যে কেন তিনি এই আকবরনামা গ্রন্থটা লিখছেন, তার কারণ তিনি তুলে ধরেছেন। বলছেন এই যে হিন্দুস্থানে মুঘল যে শাসন চলছে তার প্রয়োজনীয়তাটা কি, তার ঐতিহাসিক গুরুত্বটা কি, বা তার অনিবার্যতা কোথায়, কেন ভারতে মুঘল শাসনের প্রয়োজনীয়তা, বা বাদশাহ, মুঘল সম্রাট আকবর বাদশাহের যে কীর্তি গৌরব, তাকে জনমানুষের সামনে তুলে ধরার জন্য তিনি এই ইতিহাস লেখার কাজ শুরু করেছেন। এবং তিনি এখানে বলছেন যে ঐতিহাসিক কখনো ধর্মান্ধ হবেন না, মানে এবং সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে ঐতিহাসিককে। তাহলে ঐতিহাসিক ধর্মান্ধতা থাকবে না তার ভিতরে, এবং সাম্প্রদায়িক ভাবে তিনি মুক্ত হয়ে তিনি সচেতনভাবে ইতিহাসের যে মূল তথ্য সেই তথ্যের সত্যাসত্য বিচার করে ইতিহাস লিখবেন। তবে তিনি একথাও বলছেন যে ঐতিহাসিকের কাজ হবে বস্তুনিষ্ঠ ইতিহাস লেখা। বস্তুনিষ্ঠ ইতিহাস মানে একেবারে যে অরিজিনাল যে ঘটনাটা ঘটেছে, প্রকৃত যে সত্য ঘটনা ঘটেছে তাকে ঐতিহাসিক তুলে ধরবেন জনগণের সামনে। কিন্তু এক্ষেত্রে বস্তুনিষ্ঠ ঐতিহাসিক বলতে কি বোঝায় সে ব্যাপারে কিন্তু যথার্থভাবে
তিনি কিন্তু কিছু বলেননি। তাই অনেকে বলছেন যে র্যাঙ্কে, জার্মান ঐতিহাসিক র্যাঙ্কে যেমন একটা কথা বলেছিল, দ্য পাস্ট ইজ অ্যাকচুয়ালি ওয়াজ, অর্থাৎ অতীতের যে প্রতিচ্ছবি সেটাই হচ্ছে ইতিহাস। কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা এই আবুল ফজলের লেখার ভিতরে পাই না। এটা তার বিরুদ্ধে একটা ক্রিটিসিজম। তা যাই হোক, তার আবুল ফজল ইতিহাস লেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ছক, একটা ধাঁচ, একটা কাঠামো ব্যবহার করতেন। সেই নির্দিষ্ট ছকের মধ্যে গিয়ে তিনি ইতিহাস লিখতেন কিভাবে না, অনেকগুলো সূত্র থেকে তিনি তথ্য যাচাই করতেন, ঘটনাগুলির পরম্পরা অনুযায়ী লিখতেন, কোন ঘটনার পর কোন ঘটনা সেগুলো তিনি ঘটনা পরম্পরা অনুযায়ী লিখতেন, এবং পরস্পর বিরোধী যেসব তথ্য, এমন তথ্য পাওয়া গেছে যে একে অপরের বিরোধী, সেক্ষেত্রে তিনি প্রকৃত তথ্য যাচাই করার চেষ্টা করতেন। কেন্দ্র সরকারের মানে রাজধানীতে যে মুহাফেজখানা আছে, মুহাফেজখানা কাকে বলে, যেখানে সরকারি প্রশাসনিক কাগজপত্র, নথিপত্র, দলিলপত্র থাকে তাকে মুহাফেজখানা বলে। তা মুঘল রাজত্বকালে মুঘল সম্রাটদের যে রাজধানী, সেখানেও একটা কিন্তু কেন্দ্রীয় মুহাফেজখানা ছিল। তা সেখানকার তথ্যের সাথে বিভিন্ন প্রদেশের যে লেখাগারগুলো আছে বা মুহাফেজখানা আছে তার তথ্য মিলিয়ে দেখতেন, মানে দুটি জায়গার তথ্য মিলিয়ে তারপরে তিনি কিন্তু সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেন। এছাড়া যে চূড়ান্ত গ্রন্থ রচনা করার আগে, যেমন আকবরনামা লিখছেন, একদম ফাইনালি যখন লিখছেন তার আগে একটা খসড়া গ্রন্থ তিনি প্রস্তুত করতেন, মানে আগে একটা প্রস্তুতি পর্ব সেরে নিতেন, একবার খসড়া লিখে তারপরে সেটাকে ফ্রেশ করে সুন্দর করে একটা গ্রন্থের আকার দিতেন। তাহলে নির্দিষ্ট কয়েকটা ছক ছিল তার ইতিহাস লেখার মধ্যে দিয়ে, অর্থাৎ যাকে আমরা বলি বিজ্ঞানসম্মত যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু তিনি লিখেছিলেন, তার ইতিহাসের মধ্যে আমরা এটা পাই। এরপরে দেখো, এরপরে যেটা বলা হচ্ছে যে মানে তিনি তার ইতিহাস রচনা ছিল বিজ্ঞানসম্মত পদ্ধতি। তার কারণ যে বিভিন্ন যে জনশ্রুতি, লোককথা, পৌরাণিক কাহিনী, কল্প কাহিনী, এগুলোর উপর তিনি কিন্তু একেবারে গুরুত্ব দেননি। হ্যাঁ, তিনি একেবারে ওই নির্দিষ্ট ছক অনুযায়ী ইতিহাসটা লিখেছিলেন। এরপরে আমরা কি বললাম যে আকবরনামা গ্রন্থটির লিখেছিলেন তিনি, এবং সেই গ্রন্থের 3টি খণ্ড। প্রথম খণ্ডে রয়েছে তৈমুর লং থেকে হুমায়ুনের পর্যন্ত রাজত্বকালের ইতিহাস, আর দ্বিতীয় তৃতীয় খণ্ডে রয়েছে আকবরের রাজত্বকালের বিভিন্ন ঘটনাগুলির সংকলন। এই গ্রন্থের একটা অংশের নাম হচ্ছে আইনি আকবরী, যাকে আমরা বলতে পারি এ কোড অফ আকবর রেগুলেশন, অর্থাৎ আকবরের যত আইন কানুন জারি করেছিলেন, যত নির্দেশনামা দিয়েছিলেন, সেই নির্দেশগুলি এখানে সংকলন করা হয়েছে। এছাড়া এই গ্রন্থ থেকে আমরা সাম্রাজ্যের আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ যে পরিসংখ্যান সেটা জানতে পারি। এছাড়া তিনি লিখেছিলেন রুকায়াত ই আবুল ফজল, যেখানে আকবর তার পুত্রদের মানে দানিয়েল, মুরাদ বা কন্যা বা তার স্ত্রীদের যেসব পত্র লিখেছিলেন সেই পত্রগুলো নিয়ে তিনি লিখেছিলেন রুকায়াত ই আবুল ফজল। এছাড়া অন্যান্য যত চিঠিপত্র আছে সেগুলো নিয়ে তিনি লিখেছিলেন ইনসা ই আবুল ফজল। এখন প্রশ্ন হচ্ছে যে আবুল ফজলের যে ঐতিহাসিকতা, তাহলে ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের স্থানটা কোথায়? তো এক্ষেত্রে ভিনসেন্ট স্মিথ এবং এলভিন স্টোনের মতো ঐতিহাসিকরা তার বিরোধিতা করেছেন, তার নিন্দা করেছেন। তারা বলছেন যে আবুল ফজল ছিলেন একজন চাটুকার ঐতিহাসিক, চাটুকার মানে চালাক টাইপের একজন ঐতিহাসিক ছিলেন। তিনি তার যে প্রভু আকবর, সেই আকবরের গুণকীর্তন করার জন্য তিনি ইতিহাস লিখেছিলেন। আকবরের যে নগ্ন সাম্রাজ্যবাদ বা আকবর যে তার যে হারেমে রাজপুত রমণীদের নির্বিচারে গ্রহণ করেছিলেন, এইসব বিষয়গুলো তার চোখে পড়েনি। তিনি একেবারে নিরপেক্ষভাবে কিন্তু ইতিহাস লেখেননি। তিনি এই প্রভুর পৃষ্ঠপোষকতা পেয়ে প্রভুর গুণকীর্তন করেছেন তার এই লেখার ভিতর দিয়ে। এই জন্য ঐতিহাসিক স্মিথ এবং এলভিন স্টোন তার কিন্তু বিরোধিতা করেছেন। এছাড়া তিনি মানে আবুল ফজল তিনি আকবরকে বলেছেন নিজাম, মানে ইনসান ই নিজাম বা ইনসান ই কামিল, মানে এই যে বড় বড় কথা বলেছেন আকবরের হয়ে, মানে আকবরকে একটা উচ্চ মার্গে তিনি তুলে ধরেছেন। এই কথাগুলো ধরে এলভিন স্টোন এবং ভিনসেন্ট স্মিথ তার বিরোধিতা করেছেন। কথাগুলো কি আছে বললাম, ইনসান ই নিজাম, অর্থাৎ মানে এমন একজন ইনসান আকবর যিনি হচ্ছেন সর্বাধিপতি, মানে সবার উপরে। এছাড়া তিনি বলছেন ইনসান ই কামিল, কামিল মানে যিনি হচ্ছেন খুব জ্ঞানী গুণী একজন ব্যক্তি। তাই এইসব কথাবার্তা আবুল ফজল বলেছিলেন আকবরের হয়ে, যে কথাগুলোর সূত্র ধরে তাকে বিরোধিতা করছেন স্টোন এবং
স্মিথ বলছেন যে তিনি নিরপেক্ষভাবে ইতিহাস লেখেননি, কারণ তার মধ্যে অনেক চারিত্রিক দুর্বলতা ছিল। হ্যাঁ, কারণ এই আকবরের যে সাম্রাজ্যবাদিকতা বা আকবরের যে নগ্ন সাম্রাজ্যবাদ বা আকবরের যে সব অন্যান্য গোড়ামি রয়েছে সেগুলো তিনি কিন্তু দেখতে পারেননি। এবং আকবরের যে দ্বীন ইলাহি রয়েছে সেই দ্বীন ইলাহি আবুল ফজল গ্রহণ করেছিলেন, এবং আবুল ফজল আকবরের হয়ে অনেক গুণকীর্তন করেছেন যেগুলো হচ্ছে সঠিকভাবে ইতিহাস সম্মত নয়। তো এইভাবে তার সমালোচনা করা হয়েছে। তবে আমরা পরিশেষে এটুকু বলতে পারি যে আবুল ফজলের যে উদার দৃষ্টিভঙ্গি ছিল, যে উদার দৃষ্টিভঙ্গি, তার মধ্যে যে ধর্মীয় কলুষতাহীনতা ছিল, মানে ধর্মীয় গোড়ামি ছিল না। দেখো, তার সময় আরেকজন ঐতিহাসিক ছিলেন, আমরা জানি, বদাউনি, মুনতাখাব উল তোয়ারিক লিখেছিলেন। তা তিনি ছিলেন কিন্তু একদম গোড়া মুসলিম। তো সেই দিক দিয়ে তাকালে আমরা যদি দেখি আবুল ফজল ছিলেন একেবারে গোড়ামি মুক্ত, ধর্মান্ধতা মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, উদার মনোভাবের একজন ব্যক্তি। এটাই ছিল তার কৃতিত্ব, তার শ্রেষ্ঠত্ব ছিল এখানে। এবং এছাড়া তার মধ্যে যে তথ্যানুসন্ধানী মন আছে, মানে কোনো তথ্যকে অনুসন্ধান করার যে প্রেরণা বা যে জিজ্ঞাসা তার মধ্যে ছিল, ইতিহাসকে জানার যে তাগিদ তার মধ্যে ছিল, সেই তাগিদ বা সেই রকম ব্যক্তির অভাব কিন্তু আমরা মধ্যযুগে পাই। মধ্যযুগে ভারতবর্ষের ইতিহাসে আবুল ফজলের মতো মানসিকতা সম্পন্ন ঐতিহাসিকের অবস্থান বা অবস্থিতি খুবই বিরল, তার মতো লোক খুঁজে পাওয়া যায় না। এই কারণে আবুল ফজল আজও কিন্তু প্রাসঙ্গিক, আজও আমাদের পড়তে হয় আবুল ফজল সম্পর্কে, বা আবুল ফজল আজও কিন্তু সবার কাছে সমান ইন্টারেস্টিং। তো এই ছিল আবুল ফজল নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। এটা 10 নম্বরের অর্থাৎ 500 ওয়ার্ডের যে নোটস, এই নোটস নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 9, এটা সাজেশন 2024 অনুযায়ী। প্রশ্ন আছে, মুঘল ভারতের ইতিহাস চর্চায় আবুল ফজলের অবদান আলোচনা করো। প্রশ্নমান 10। উত্তরটা এইভাবে লিখবে, আবুল ফজল 1550-এর 14ই জানুয়ারি থেকে 22শে আগস্ট 1602-এ তার মৃত্যু। ভারতে মুঘল বাদশাহের ইতিহাস মনস্কতার অন্যতম বিশিষ্ট ফসল। সুফি মতাদর্শ অনুসারে খ্যাতনামা পণ্ডিত শেখ মুবারকের অন্যতম সন্তান হলেন আবুল ফজল। ভারতীয় বিদ্যা ভবন থেকে প্রকাশিত দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে বলা হয়েছে আবুল ফজল ছিলেন তার যুগে এ ফার্স্ট রেট স্কলার, রাইটার, স্টেটসম্যান, ডিপ্লোম্যাট, মিলিটারি কমান্ডার, হিস্টোরিয়ান অ্যান্ড ফিলোসফার। তিনি ছিলেন, উল্লেখ করা যায় এখানে এটাই যে এই কথাগুলো কিন্তু রমেশচন্দ্র মজুমদারও বলেছেন, তিনি ছিলেন সে যুগের এক প্রতিভাদীপ্ত ব্যক্তি। বহুমুখী প্রতিভার এই মনীষীটিকে প্রথম জীবনে মৌলবাদী উলেমাদের নির্যাতনের শিকার হতে হয়। পরবর্তীকালে বাদশাহের প্রিয় বন্ধু ও সভাসদ হয়ে ওঠার সুবাদে দরবারি খ্যাতির শীর্ষে উন্নীত হন। আবুল ফজলের ইতিহাস চর্চা আলোচনাকালে তার ইতিহাস ভাবনা ও ঐতিহাসিক সম্পর্কিত ধারণা, তার তথ্যনিষ্ঠা এবং ইতিহাস রচনা পদ্ধতি আলোচ্য। তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে যে তার মধ্যে ইতিহাস ভাবনা কতটা ছিল, ঐতিহাসিক সম্পর্কিত ধারণা কতটা ছিল, তথ্যনিষ্ঠা কতটা ছিল, সেটা নিয়ে পরের প্যারাতে আমরা কি দেখছি। দেখো, ইতিহাস পাঠের উপযোগিতা সম্পর্কে বলতে গিয়ে আবুল ফজল লিখেছেন, ঐতিহাসিকদের রচনা ছাড়া মানুষ কখনো প্রাচীন যুগের কীর্তি কাহিনী সম্পর্কে অবহিত হতে পারে না। ঐতিহাসিক কালের বিধ্বংসী প্রভাব থেকে অতীতকে রক্ষা করে পাঠকের দরবারে হাজির করে দেন। আবুল ফজল ঐতিহাসিকের সত্যনিষ্ঠা এবং নিরপেক্ষ ও নিরাবেগ তথ্যনিষ্ঠা পরিবেশনার উপর গুরুত্ব দিয়েছেন। আইনি আকবরীর উপসংহারে তিনি লিখেছেন, এক শ্রেণীর ঐতিহাসিক পৃষ্ঠপোষক প্রভুর মনোরঞ্জনের জন্য কাহিনীকার হিসেবে ইতিহাস রচনা করেন। পার্থিব সম্পদের লোভে তারা তাদের রচনার তথ্য বিকৃতি ঘটান। এহেতু তাদের রচনা ইতিহাসের মর্যাদা অর্জন করে না, কেননা তাদের রচনা একই সঙ্গে প্রভুর স্তুতি এবং প্রভুর শত্রুদের আখ্যাতি প্রাধান্য পায়। এ প্রসঙ্গে ডক্টর জগদীশ নারায়ণ সরকার লিখেছেন, আবুল ফজলের রচনায় কোনরূপ ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ নেই এবং তা যতই নির্মম ও কঠিন হোক না কেন, আবুল ফজলের রচনায় অনাবৃত্ত হয়েই পরিবেশিত হয়েছে। পরের প্যারা, আকবরনামার মুখবন্ধে আবুল ফজল তার ইতিহাস রচনার উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন, পৃষ্ঠপোষক বাদশাহের কীর্তি কাহিনী জনমানসে অম্লান করে রাখার উদ্দেশ্যে তিনি ইতিহাস রচনায় প্রবৃত্ত হয়েছেন। আইনি আকবরীতে তিনি লিখেছেন, হিন্দুস্থানের মুঘল রাজত্বের অনিবার্যতা এবং ঐতিহাসিক প্রয়োজনীয়তা বিষয়টি ভারতীয়দের বোঝানোর জন্যই তিনি ঐতিহাসিকের ভূমিকা গ্রহণ করেছেন।
ঐতিহাসিকের কর্তব্য সম্পর্কে আবুল ফজল সবিশেষ সচেতন ছিলেন। তার মতে ঐতিহাসিকের কাজ হলো বস্তুনিষ্ঠ বিবরণ রচনা করা, আর এই কাজটি করতে গেলে ঐতিহাসিককে যে পুরোপুরি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকতে হবে তাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য, অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ বলতে আবুল ফজল কি বলতে চেয়েছেন তা বোধগম্য নয়, কেননা তার ইতিহাস র্যাঙ্কের মতো দ্য পাস্ট অ্যাজ ইট অ্যাকচুয়ালি ওয়াজ নয়। অর্থাৎ তার ইতিহাস অতীতের নিখুঁত প্রতিচ্ছবি নয়, তার ইতিহাসে অতীতের সামগ্রিক চিত্র ফুটে ওঠেনি। পরের প্যারা দেখো, আবুল ফজলের ইতিহাস রচনা প্রণালী বিশেষ বিজ্ঞানসম্মত। বিগত কাল ও সমকালের কোনো ঐতিহাসিকের মতো তিনি জনশ্রুতি লিখিত তথ্যাবলীকে তার রচনায় নির্বিচারে স্থান দেননি। প্রতিটি তথ্যের যাচাইয়ের পর তিনি তা ব্যবহার করেছেন। উল্লেখ্য, একটি নির্দিষ্ট ছক অনুযায়ী তিনি তার ইতিহাস গ্রন্থগুলি রচনা করেছেন। ছক অনুযায়ী তার রচনা পদ্ধতি হল: 1. সমূহ সূত্র থেকে নির্বাচিত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। 2. পরম্পরা ক্রমে তথ্যসমূহ বিন্যস্ত করা। 3. কোনো বিশেষ বিষয় সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য সমূহের সত্যাসত্য যাচাই করার জন্য নতুন নতুন সূত্র সংগ্রহ করা। 4. সুবা সমূহের লেখাগারগুলি থেকে তথ্যের সঙ্গে বাদশাহী লেখাগার প্রাপ্ত তথ্যের নীতিগত মিল অমিল সন্ধান করা এবং গুরুত্ব অনুসারে ওই সব তথ্য ব্যবহার করা। 5. চূড়ান্ত গ্রন্থ রচনার পূর্বে গ্রন্থটির বিবিধ খসড়া প্রস্তুত করা। পরের প্যারা দেখো, উল্লেখ্য, উপরি লিখিত পদ্ধতিসমূহ অনুসৃত হওয়ার ফলে আবুল ফজলের রচনা বিজ্ঞানসম্মত হয়ে উঠেছে। এই কারণেই তার রচনায় কোনো অবিশ্বাস্য কাহিনী বা কল্প কাহিনীর স্থান পায়নি। আবুল ফজলের রচনাবলী হলো: 1. আকবরনামা। 2. আইন-ই আকবরী, যদিও এই দুটি নিয়েই কিন্তু একটি গ্রন্থ আকবরনামা। 3. রুকায়াত-ই আবুল ফজল। 4. ইনশা-ই আবুল ফজল। পরের প্যারা দেখো, এখানে আকবরনামা নিয়ে ডিটেলস বলা হচ্ছে। এই 4টি গ্রন্থ নিয়ে যে সারমর্ম কি ছিল সেটি নিয়ে এই প্যারাতে বলা হচ্ছে। আকবরনামা গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডটি তৈমুর লংয়ের আমল থেকে হুমায়ুনের আমল পর্যন্ত মুঘল রাজ পরিবারের ইতিহাস বর্ণিত হয়েছে। গ্রন্থটির দ্বিতীয় তৃতীয় খণ্ডে আবুল ফজল বছর অনুসারে আকবরের রাজত্বকালের ইতিহাস রচনা করেছেন। আলোচ্য পর্বের ইতিহাস রচনাকালে তিনি শুধু ঘটনাটি উপস্থাপিত করেননি, প্রায় প্রতি ক্ষেত্রে ঘটনা সমূহের পশ্চাতের কারণগুলি তুলে ধরেছেন। আইনি আকবরী গ্রন্থটিও 3টি খণ্ডে বিভক্ত। বস্তুত আইনি আকবরী হল এ কোড অফ আকবরস রেগুলেশন ইন দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অল সাবজেক্টস। এছাড়া গ্রন্থটিতে সাম্রাজ্যের আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই সঙ্গে আবুল ফজল প্রতিটি ক্ষেত্রে আয় ব্যয়ের পিছনে অর্থের ব্যবহার প্রসঙ্গে বিস্তর টিকা বা নোটস দিয়েছেন। গ্রন্থটির তৃতীয় খণ্ডে আকবরের পূর্বপুরুষদের কীর্তি কাহিনীর বিবরণ আছে। রিচার্ড স্টিল এবং জন ক্রোদার লিখেছেন, দ্য আইন-ই আকবরী ইজ দ্য প্রিন্সিপাল অথরিটি অন আকবরস ইনস্টিটিউশনস। আবুল ফজলের লেখা চিঠিপত্রের সংকলন হল রুকায়াত-ই আবুল ফজল। এই পত্রগুলি তিনি বিভিন্ন সময়ে আকবর, মুরাদ, দানিয়াল, সেলিম এবং আকবরের মহিষীদের ও কন্যাদের লেখেন। পত্রগুলি সম্পর্কে ডক্টর আর.সি. মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, দ্য আর এ গ্রেট হিস্টোরিক্যাল ভ্যালু অ্যান্ড থ্রো গ্রেট ডিল ফ্রেশ লাইফ অন দ্য হিস্টোরি অফ আকবর। ইনশা গ্রন্থটিও বিবিধ পত্রাবলীর সংকলন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন, গ্রন্থটিতে এমন সব বিষয়ের বিস্তৃত বিবরণ রয়েছে যেগুলিতে আকবর নামাতে কেবলমাত্র উল্লেখিত হয়েছে অথবা অতি সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তা আকবর নামায় অনেক সংক্ষিপ্ত বিষয় এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে এই ইনশা-ই আবুল ফজল গ্রন্থে। ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের স্থান নির্ণয়ের ক্ষেত্রে পণ্ডিত মহলে বিতর্ক আছে। ইলিয়ড, এলফিন স্টোন এবং ভিনসেন্ট স্মিথ প্রমুখ ঐতিহাসিকদের মতে আবুল ফজল এক চাটুকার ঐতিহাসিক। আবুল ফজল আকবরকে ইনসান-ই নিজাম এবং ইনসান-ই কামিল হিসেবে গণ্য করতেন। তিনি বাদশাহের বন্ধু, বাদশাহ তার পৃষ্ঠপোষক। বাদশাহের দ্বীনি ইলাহি ধর্মমতে তিনি দীক্ষিত হয়েছিলেন। তিনি বাদশাহের চারিত্রিক কিংবা নীতিগত ত্রুটি দেখতে পাননি। বাদশাহের নগ্ন সাম্রাজ্যবাদ এবং বাদশাহী হারেমে রাজপুত কন্যাদের নির্বিচারে গ্রহণের মধ্যে আবুল ফজল কোনো দোষ দেখতে পাননি। এ কারণে বলা হয়েছে সম্পূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আবুল ফজল
পৃষ্ঠপোষক বাদশাহের ও বাদশাহীর ইতিহাস লিখেছেন। আবুল ফজল আইনি আকবরীতে ঐতিহাসিকের গুণ হিসাবে সত্যনিষ্ঠা ও নিরাবেগ দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে, কিন্তু তিনি বহু ক্ষেত্রে এই দুই গুণের অধিকারী হয়ে ওঠেননি। বাদশাহী পৃষ্ঠপোষকতার কারণে আবুল ফজল নিরপেক্ষ ও আবেগমুক্ত ঐতিহাসিকের কর্তব্য যথাযথ পালন করতে পারেননি। তবে পরিশেষে বলা যায়, আবুল ফজলের রচনার বিশেষত্ব ও তার ব্যক্তিগত উদার দৃষ্টিভঙ্গি ও ধর্মীয় কলুষতাহীনতা এই কারণে তার রচনা পাঠকালে একটি পরিশীলিত ও মুক্ত মনের স্পর্শ অনুভব করা যায়। এছাড়া আবুল ফজল যে তথ্যানুসন্ধানী মন ও পরিসংখ্যান বিদেহ দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস রচনায় ব্রতী হন, তা মধ্যযুগের পরিবেশে নিতান্তই দুর্লভ ছিল। তাই আবুল ফজল আজও প্রাসঙ্গিক। এই ছিল মুঘল ঐতিহাসিক আবুল ফজলের মূল্যায়নের উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর, তার ভিডিও লেকচার ক্লাস ও তার অ্যান্সার এখানে আমি সাবমিট করলাম তোমাদের জন্য। তোমরা এটিকে সংগ্রহ করে এটা মুখস্থ করবে, এটা ভালো করে বুঝে পড়বে। এটা ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, পরীক্ষা আসতেই পারে। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্ন নিয়ে খুব তাড়াতাড়ি আবার ভিডিও ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।